দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের। এ ব্যাপারে রাজনীতিবিদদের সদিচ্ছা চাইলেন অর্থ উপদেষ্টা। ক্ষমতা পেলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা তারেক রহমানের। 24-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকা প্রশংসা প্রধান উপদেষ্টার। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 4 জনকে দেওয়া হল রোকেয়া পদক। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধত এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মোমেন বলেন, আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের। তাদের যদি রাখি তাহলে আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? রাজনীতিবিদের যদি কমিটমেন্ট বা সদিচ্ছা না থাকে তবে ফিশ রটস ফ্রম দ্য হেড, মাছের পতন হয় মাথা থেকে। এখন রাজনীতিবিদরা যারা আমাদেরকে শাসন করবে তারা যদি ঠিক থাকে তো সহজে সমাজে পতন ধরবে না এবং তাতেই দুর্নীতি কমে যাবে। বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতি বিরোধী লড়াই শুরু হয়েছে এবং জনগণ দায়িত্ব দিলে সেই লড়াইয়ের নেতৃত্ব দিতে বিএনপি আবারও প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এমনটি জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জিয়াউর রহমানের প্রশাসন বাংলাদেশে শৃঙ্খলা ফেরানো, পরিচ্ছন্ন সরকারি সেবা ও অর্থনীতিকে মুক্ত করার কাজ শুরু করে। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার সময়ে সরকারি প্রতিষ্ঠানে আধুনিকায়ন শুরু হয়। 2004 সালে দুদক গঠন বাংলাদেশের জবাবদিহিতার বড় অগ্রগতি এনে দেয়। বিশ্ব ব্যাংক এডিবি এর প্রশংসা করে। টিআইবির জরিপকে সামনে এনে তারেক রহমান বলেন, 2002 সাল থেকে 2005 সালে বাংলাদেশে দুর্নীতি অনেকটাই কমে আসে। বিএনপির আমলে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অগ্রগতি হলেও মাঝখানে বেশ কয়েক বছরের অব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই কঠিন হয় বলে লিখেন তারেক রহমান। তবে বিএনপির সৎ নেতৃত্ব, শৃঙ্খলা ও জনগণের সমর্থন একসাথে থাকলে তা অসম্ভব নয়। 24শে জুলাই আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে তা সুসংগত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই, তারপরও এই ত্যাগ যেন বৃথা না যায় সেজন্য সজাগ থাকতে হবে। জাতীয় প্রেস ক্লাবে অর্থনীতিবিদ ডক্টর মাহবুবুল্লাহর বইয়ের মোড়ক উন্মোচনে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন ভাইও বলেছেন, আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংগত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীর উন্নতি অব্যাহত রয়েছে বলে জানা গেছে। বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরেক দফা পিছিয়ে যাচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সের জন্য আজ শিডিউল প্রত্যাহারের আবেদন জানিয়েছে সংস্থাটি। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবারে ঢাকায় অবতরণের অনুমতি চেয়েছিল, যা বরাদ্দ করাও হয়। সবশেষ ব্রিফিংয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতাকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে মেডিকেল বোর্ড। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রেমান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসা নিয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? বেগম খালেদা স্বাস্থ্যের অবস্থা যেটি আজকে বিকেলে বা সন্ধ্যা নাগাদ দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি আলোচনায় ভিড় করে আজকে সূত্রটা জানাবেন। তবে হাসপাতালে তিনি চিকিৎসার অবস্থা রয়েছে। এখানে যারা চিকিৎসক তারা জানিয়েছেন আমাদেরকে তার অবস্থা অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ যে ওষুধগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো তিনি নিতে পারছেন
এর আগেও যেটি ডাক্তার জাহিদ হোসেন ব্রিফিংয়ে বলেছিলেন। আর কিছুক্ষণ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তথ্যমন্ত্রী ডাক্তার ওবায়দুর রহমান, যিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন, তিনি তার ধানমন্ডি তার বাবার বাড়ি থেকে কিছুক্ষণ পরেই হাসপাতালে আসবেন। এখন তো ছোট ছেলের স্ত্রী আরাফাত রহমান কোকর স্ত্রী এখানে আছেন সেই এবং দলের নেতা কর্মীরা বলতে আসলে হাসপাতালের বাইরে অবস্থান করছেন। অনেক সাধারণ মানুষ হাসপাতালের বাইরে আসছেন, যথারীতি দোয়া হচ্ছে বেগম জিয়ার কামনায়। যদিও দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে হাসপাতালের সামনে এসে ভিড় না করতে, সাধারণ রোগী কিংবা এখানে আবাসিক এলাকা সাধারণ মানুষের জন্য কোনো সমস্যা না হয় সেজন্য হাসপাতালের সামনে এসে ভিড় না করার জন্য কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং মসজিদে দোয়া হচ্ছে, সেই সব দোয়া শরীর করার জন্য বলা হচ্ছে, বাতাবাড়িতে মেয়েদেরকে দোয়া করার জন্য বলা হচ্ছে, কিন্তু হাসপাতালে এসে ভিড় না করার জন্য বলা হচ্ছে। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন আবেগ মানে না, আবেগের কারণেই তারা বেগম জিয়ার প্রতি ভালোবাসায় হয়তো তারা জানে যে এখানে আসতে দেখতে পারবে না, কিন্তু তার কি অবস্থা সেটা জানতে তো পারবে। ডাক্তাররা ব্রিফ করবে, গণমাধ্যম কর্মীরা বলবে, একটু কথা শোনার জন্য, একটু কথা জানার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে, যে রাজধানী ঢাকার কথা বলছে তা কিন্তু নয়, দেশের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু দুই দূরান্ত থেকে মানুষ কিন্তু সাধারণ মানুষ আসছেন এবং বেগম জিয়ার সবশেষ কি স্বাস্থ্যের অবস্থা সেটা জানার জন্য। ধন্যবাদ রেমান। জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমকে ব্যবহার করে ছাত্রদের ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছিল বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার 22তম সাক্ষী হিসেবে জবানবন্দিতে একথা বলেন হাসনাত। এর আগে সকাল 10:15টার দিকে ট্রাইব্যুনালে পৌঁছান জুলাই আন্দোলনের অন্যতম এ সমন্বয়ক। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 13 জন। এছাড়াও ট্রাইব্যুনাল 1-এ রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। বেগম রোকেয়া নারী মুক্তির যে স্বপ্নের কথা বলেছেন সেই পথে অগ্রসর হওয়া এখনও সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানেও নারীরা তাদের এই নেতৃত্বের জায়গা দেখিয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট রকুনুজ্জামানের। এইভাবে মনের ভাব। নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করে আসছে বাংলাদেশ। বেগম রোকেয়ার মতো পথপ্রদর্শক থাকার পরও কেন 100 বছরেও নারী মুক্তি আসেনি রোকেয়া দিবসে, এমনই প্রশ্ন প্রধান উপদেষ্টার। বেগম রোকেয়া যদি স্বপ্ন দেখতে পারে, আমরা তো পারি স্বপ্ন দেখতে, অসুবিধা কি? দেখি না একবার বেগম রোকেয়া কদ্দুর এগিয়ে দিয়ে গেছে, আমরা অনেক দূর নিয়ে যাব। আর কিছু করতে না পারি, স্বপ্নটা তো দেখতে পারি। বেগম রোকেয়া তাই করেছে, স্বপ্ন দেখে গেছে। বেশি কাজ করতে পারেনি, স্কুল করেছে, ঠিক আছে, কিন্তু আমরা অনেক কাজ করতে গেছে। আজকে টেকনোলজির যুগে পারা যায় না এমন কোনো কাজ নেই। গেল 3 দশকে নারী মুক্তির ক্ষেত্রে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণঅভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। এর আগে নারী শিক্ষায় রুহানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ফুটবলার ঋতুপর্ণা চাকমা, এই 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল, এগিয়ে দিল। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
গণমাধ্যম কর্তৃত্ববাদের বড় স্তম্ভ ছিল বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে মাইডাস সেন্টারে এক অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ববাদের বড় স্তম্ভ ছিল গণমাধ্যম। গণমাধ্যম আত্মসমর্পণ করেছিল কর্তৃত্ববাদের কাছে এবং তাদের ভূমিকা থেকে বিচ্যুত হয়েছিল। সে কারণে গণমাধ্যম জনগণের আস্থা হারিয়েছিল। কর্তৃত্ববাদ গত 15 বছরে চরম মাত্রায় গিয়েছে, অনেক পেশাদার দলীয় কাজ করেছে। ইফতেখারুজ্জামান বলেন, 5 আগস্ট বিকেল থেকে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি হয়েছে। রাষ্ট্র কাঠামোয় লুকায়িত শক্তি এই গণমাধ্যম এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। সংস্কারের যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ঝুঁকিতে পড়েছে। আমলাতন্ত্র ও সরকারি কর্মকর্তা সংস্কারের পক্ষে বড় বাধা বলে মনে করে টিআইবি। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন, করদাতাদের ওপর জুলুম বা নিপীড়ন করে নয়, কর ফাঁকিবাজদের চিহ্নিত করার মধ্য দিয়ে রাজস্ব আয় বাড়ানো হবে। বিভিন্ন রকম ভাইরেট ও জটিল আইনের কারণে কাঙ্ক্ষিত হারে ভ্যাট আহরণ বাড়ছে না বলে জানান তিনি। জিডিপির অনুপাতে ট্যাক্স বৃদ্ধির স্বার্থে কর অব্যাহতির সুযোগ বাতিলের কথাও জানান এনবিআর চেয়ারম্যান। রিপোর্ট জিয়াউল হক সবুজের। ছোট বড় মিলিয়ে দেশে ভ্যাটের নিবন্ধন আছে প্রায় 6.5 লাখ ব্যবসা প্রতিষ্ঠানের। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মোট রাজস্বের প্রায় 38% আয় করে এনবিআর। চলতি অর্থবছরের প্রথম 5 মাসে আগের তুলনায় 22% বেশি ভ্যাট আদায় হলেও তা বাড়ছে না কাঙ্ক্ষিত হারে। ভ্যাট একটা সিম্পল প্রসেস, কিন্তু আনফর্চুনেটলি এটা অনেক কমপ্লেক্স হয়ে গেছে। 91 সালের ভ্যাট আইন কমপ্লেক্স হওয়ার পরে এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের নতুন আইন করার দরকার হয়েছে। আগামী 10 ডিসেম্বর শুরু হতে যাওয়া ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, ভ্যাটকে বোঝা মনে করেন ব্যবসায়ীরা। আয়করের মতো ভ্যাট আহরণ প্রক্রিয়ার অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে আয় আরও বাড়বে, কমবে করদাতাদের পরিশোধ করা টাকার সঙ্গে সরকারি কোষাগারে অর্থ জমার ফারাক। ট্যাক্স প্লাস ওনার যে কমপ্লায়েন্সের জন্য যে ট্যাক্সের সাথে আরও খরচ করা লাগে সেইটা এবং আমরা যেটা পাই তার মধ্যে বড় ফারাক। কমপ্লায়েন্সের জন্য যে ওনার আরও বিভিন্ন লোকজন রাখা লাগে, কনসালটেন্ট রাখা লাগে, প্লাস হচ্ছে যেটা নিয়ে আমাদের বড় কমপ্লেইন যে এখানে অফিস আদালতকে আমাদের ভিন্নভাবে যে খরচটা তাদের করা লাগে সেটাকে উনি মিন করছেন। অর্থাৎ ওনার জন্য তো একজন ব্যবসায়ীর জন্য তো পুরোটাই ট্যাক্স পারপাসে খরচ, যেটা কোষাগারে গেল আর যেটা কোষাগারে গেল না উনি ওইটা মিন করছেন, এবং এটাকে আমরা কমাতে পারবো, জিরো করা সম্ভব হবে না। এনবিআর চেয়ারম্যান জানান, জিডিপির অনুপাতে রাজস্ব আয় বৃদ্ধি না হওয়ার পথে বড় বাধা কর ছাড়। তাই কর অব্যাহতি বন্ধ এবং কর ফাঁকিবাজদের ধরতেই এখন বেশি নজর দিচ্ছে তার প্রতিষ্ঠান। আগাগোড়া একটা কথাই বলি যে কোনো অবস্থাতে আমরা জুলুমের যেন না হয়, করদাতাদেরকে যেন অহেতুক হয়রানি না করে, এটা আমরা এনশিওর করব। কিন্তু সাথে সাথে যারা জনগণের হক, ট্যাক্স কিন্তু জনগণের হক, এটা বুঝতে হবে। তো সে কারণে যারা রেভিনিউ ফাঁকি দিয়েছে নোয়িংলি, যাদের ট্যাক্স দেওয়ার কথা ট্যাক্স দেয় নাই, নানাভাবে এটা এড়িয়ে গেছে, তাদের কাছ থেকে আসলে রেভিনিউ আনার ব্যাপারে আমরা জোর চেষ্টা করছি। মঙ্গলবার পর্যন্ত 22 লাখ করদাতা অনলাইনে আয়কর হিসাব বিবরণী জমা দিয়েছেন বলে জানান এনবিআর চেয়ারম্যান। নির্ধারিত সময় শেষে এই রিটার্ন সংখ্যা 40 লাখ ছাড়িয়ে যাবে এমন আশা তার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল 10:30টার পর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দুই পক্ষের সংঘর্ষ চলাকালে ধানমন্ডি সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের সামনের সড়কে প্রায় 2 ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ চেষ্টা চালালে এলোপাথারি ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন ছাত্র ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে রমনা জোনের এডিসি মাসুদ আলম। পরে পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের সমঝোতায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়। সংবাদ শেষ করব গ্রাউন্ড 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দুর্নীতিবাজদের নির্বাচিত না করার আহ্বান দুদক চেয়ারম্যানের, এ ব্যাপারে রাজনীতিবিদদের সদিচ্ছা চাইলেন অর্থ উপদেষ্টা। ক্ষমতা পেলে আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা তারেক রহমানের। 24-এর বিজয় সুসংহত করার প্রত্যয় মির্জা ফখরুলের। জুলাই অভ্যুত্থানে নারীদের সাহসী ভূমিকা প্রশংসা প্রধান উপদেষ্টার। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 4 জনকে দেওয়া হল রোকেয়া পদক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10।
এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mevnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।